প্রিয় দর্শক, TVN24 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী জহিরুল ইসলাম। আপনারা দেখছেন TVN স্পেশাল। আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন আহমেদ। তিনি শুধু একজন সরকারি আমলা নন, তিনি একজন লেখক। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। আশা করি আপনারা উপভোগ করবেন এই অনুষ্ঠান। সিরাজ ভাই, কেমন আছেন? ভালো আছি। তো এবার নিউ ইয়র্কে আসলেন, তো আপনি জাতিসংঘের যে অধিবেশন হচ্ছে ৮০তম অধিবেশন, সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন তার সফর সঙ্গী হিসেবে। আচ্ছা, সাথে এসেছে। আচ্ছা, তো আমরা জানি যে আপনি একজন আমলা ছাড়াও আপনি একজন লেখক। আপনি আমাদের প্রাণের মানুষ, অনেক বই লিখেছেন। আপনার লেখালেখির যাত্রাটা কিভাবে শুরু হলো? এটা একবার ছাত্র জীবন থেকেই শুরুটা হলো ২১শে কেন্দ্রিক। আচ্ছা, আমাদের সময়টা আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন ২১শে ফেব্রুয়ারি একটা সাংঘাতিক আমাদের সাংস্কৃতিক একটা বিষয় ছিল। ওই সময় আপনার কিছু লেখালেখি প্রকাশ করা, লেখালেখি করা এবং ২১কে একটা সাংস্কৃতিক আদলে উদযাপন করা, এটা একটা রীতি ছিল। তো সেই রীতির মধ্যে লেখালেখির অভ্যাসটা গড়ে উঠেছে আর কি। সেটা কি সাধারণত আমরা যারা খুব কম বয়স থেকে লেখালেখি শুরু করি, শুরুটা হয় ছড়া কবিতা দিয়ে। আপনার কি তাই হয়েছিল? তাই হয়েছিল, ছড়া। আচ্ছা, ছড়া দিয়ে শুরু। পরবর্তীতে আপনি তো গবেষণামূলক লেখাই বেশি লিখেছেন। জি। এইটা কি একাডেমিক, মানে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে একাডেমিক সাইডে চলে গেলেন? না, এই লেখালেখি, সিরিয়াস লেখালেখিতে আসাটা হলো ছাত্র জীবনের পর। আচ্ছা, কর্মজীবনে আসার পর। তখন বিষয়ভিত্তিক লেখালেখিতে আগ্রহটা ছাত্র জীবনেই ছিল। সেটা হলো মানুষের সৃষ্টি, তার সভ্যতার বিকাশ এবং মানুষের বিভিন্ন সভ্যতায় যে সমস্যাগুলো আছে সেই সম্বন্ধে একটু বোঝার জন্য সেই বিষয়ে পড়াশোনা করতাম এবং সেই বিষয়ে তারপরে লেখালেখি করার চেষ্টা করেছি। প্রকাশিত প্রথম বই হলো, এটা সম্পাদিত বই, ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পাদনা করেছিলেন। আমরা কয়েকজন সহলেখক ছিলাম, ৩-৪ জন। আচ্ছা, বিষয় কি ছিল? এটা হলো যে গরিব মানুষকে জামানতবিহীন ঋণ, বিশেষ করে গ্রামের মহিলাদের জামানতবিহীন ঋণ দিয়ে তাদের জীবনে কতটুকু প্রভাব বিস্তার করা গেছে, অর্থাৎ তার জীবনে গ্রামীণ ব্যাংকের ইম্প্যাক্ট নিয়েই বলা যায়। হ্যাঁ, তখন নামটা গ্রামীণ ব্যাংক হয়নি। এটা সোনালী ব্যাংকের ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে করা হতো। গ্রামীণ ব্যাংক প্রকল্প নামে তখন এটা কাজ করছিল 4টা জেলাতে। তার মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে এই কাজটি শুরু হলো, সেই কাজে আপনি জড়িত ছিলেন? না, আমি জড়িত ছিলাম না। আমি তখন তার ইম্প্যাক্ট নিয়ে আপনি লেখালেখি করেছেন। 1 মাসের একটা স্টাডি, 1 মাস সময় আমি একটা স্টাডি গ্রুপের মধ্যে ছিলাম। তখন আমি কলেজে। এটা কি কোনো কমিশন স্টাডি, মানে কেউ কমিশন করেছিল? নিজের উদ্যোগে তার নিজের ছাত্রদের ওই কাজটার মধ্যে ইনভলভ করলেন। আচ্ছা, বললো যে তোমরা এই ইম্প্যাক্টটা করো। কত সালে সেটা? এটা 1980 সালে। 80 সালে। তো আমি তখন একটা কলেজে, আমি তখন কলেজে, জি, আমি 1970-এর দশকে ডক্টর ইউনূসের সরাসরি ছাত্র ছিলাম এবং তখন থেকে স্যারের সাথে সম্পর্ক। চাকরিতে যোগ দেন কবে? বিসিএস করে তো আপনি চাকরিতে? 82 সালে। তো মাঝখানে আমি কিছুদিন কলেজে শিক্ষকতা করেছি। ওই সময়ে একটা সামার ভ্যাকেশনে এই স্টাডিটা আমরা করি এবং সেটি আপনার প্রথম বই। ওইটার যে আমি কেস স্টাডিগুলো লিখি, আরো 2-3 জন লিখেছিল। এই কেস স্টাডিগুলোকে স্যার সম্পাদনা করে একটা বই করলেন, বেলতলি গ্রামের জরিমন অন্যান্য। পরে এটা ইনি ইংরেজি ভাষণও প্রকাশ করলেন, জরিমন অফ বেলতল ভিলেজ। আচ্ছা, তো এটা প্রথম প্রকাশিত বই আমার। এবং সেই স্টাডিটাই আপনাকে উদ্বুদ্ধ করলো পরবর্তীতে সিরিয়াস বই লেখালেখি। সাংঘাতিকভাবে ওই স্টাডি না, স্যার যেভাবে উদ্বুদ্ধ করেছিল আমাদের এই কেস স্টাডিটা করার জন্য, সেটা হলো যে তুমি আজকে যেটা লিখছো এটা গুরুত্বটা আজকে বুঝছো না, কিন্তু একটা সময় গিয়ে দেখবে যে এটা একটা অমূল্য সম্পদ হয়ে গেছে। লেখাটা হলো এইরকমই,
এবং স্যারের অ্যাডভাইস ছিল লেখালেখিটা ছেড়ো না, কন্টিনিউ করো। তো ওই এই আপনার উদ্বুদ্ধ করার যে প্রেরণাটা, সেই প্রেরণাটা আমার মধ্যে কাজ করেছে। এরপরে আমি লিখেছি, লেখাটা কন্টিনিউ করে। প্রকাশিত বইয়ের সংখ্যা কত আপনার এখন? সর্বশেষ 35। এর মধ্যে কি সৃজনশীল কোনো বই আছে? আছে। কি বই আছে? বিভিন্ন ধরনের বই আছে। ধরেন আপনার, আমি বিষয়ভিত্তিক লিখি। আচ্ছা, সৃজনশীল সাহিত্য সেটা কি কি আছে? আমি জানি আপনি আমার একটা উপন্যাস আছে শীতলক্ষা নদীকে নিয়ে। আচ্ছা, এটা অনেকটা শীতলক্ষার আত্মজীবন। আচ্ছা, মানুষ তাকে মেরে ফেলেছে, আচ্ছা, মানুষের জন্য সেটা কত সালে বেরোলো? এটা বেরিয়েছে 2009 সালের দিকে। 9 সালে। আচ্ছা, আমি জানি যে আপনি ডক্টর ইউনূসের সরাসরি ছাত্র ছিলেন এবং তার কাজের আপনি একজন অনুরক্ত ভক্ত বলা যায়, এবং তার একটা প্রমাণ আমার হাতে আছে। এই বইটি আপনি লিখেছেন দ্য স্ট্রাগল অফ মোহাম্মদ ইউনূস। এটি সম্ভবত প্রথম বাংলায়ও হয়েছিল, পরবর্তীতে ইংরেজি সংস্করণ বেরিয়েছে। প্রথমটা বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের লড়াই, রাইট। ওটা হয়েছিল 2011 সাল 11 সালের দিকে। এই 1 বছর পরে এটা ইংরেজিতে। এই বইটির সূত্র ধরে আমি আপনাকে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আপনাকে বিগত সরকার সম্ভবত 9, 10, 11 এই সময়টাতে ওএসডি করে রেখেছিল, এবং ওই অবস্থা থেকে আপনি অবসরে যান, এবং তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে অন্য অনেকের মতো অবসর থেকে এনে আপনাকে মুখ্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এটা কি এই আপনি ডক্টর ইউনূসের খুব ভক্ত এবং তাকে নিয়ে বই লিখেছেন, এটার একটা রিওয়ার্ড? আমি তা মনে করি না। আচ্ছা, কারণ এর সাথে আমার এই বর্তমান কাজে যুক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। আমি তো লেখালেখি আরো করেছি, আমার অন্য রচনাগুলোর মধ্যেও এর প্রভাব আছে। আমার 2-একটা বই এনেকে উৎসর্গ করা হয়েছে। ছাত্র শিক্ষক হিসাবে সম্পর্কটা 73 সাল থেকে আমাদের কন্টিনিউ করেছে। কাজেই ওই এই ছোট বিষয়ে এটার মধ্যে আছে বলে আমি মনে করছি না। আচ্ছা, ইনি জানেন যে আমরা আমাদের গত 15 বছরে চাকরিতে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, এটা সবকিছু জানেন, এবং এটা ইনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন যাদের উপর অবিচার হয়েছিল, এবং সেই হিসাবে অনেককে ইনি চাকরিতে ফিরিয়ে এনেছেন। আমি তাদের একজন। আচ্ছা, সেটা আমরা জানি, ডজন খানেক অনেকের একজন আপনি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই আপনাকে ওএসডি করেছে, এর কি খুব সুনির্দিষ্ট কোনো কারণ ছিল যে কেন আপনাকে ওএসডি করলো? মানে কোনো এমনটা হয় না যে হ্যাঁ অ্যাফিলিয়েটেড উইথ আদার গভর্নমেন্ট, আদার পলিটিক্যাল পার্টি, তার কোনো এক আত্মীয় করতো, এরকম ভাবে অনেককে করেছে, আবার কাউকে কাউকে খুব সরাসরি স্পেসিফিক কোনো ঘটনার কারণে করেছে। আপনার ব্যাপারটা কি ছিল? আমি ফিলোসফিটা জানি, কিন্তু কি কারণে করেছে এটা আমার কাছে আজকেও স্পষ্ট হয়নি। আচ্ছা, এবং আমি যারা আমাকে তখন বাদ দিয়েছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, তারাও বলতে পারেনি। 2009-এর তো সরকার আসলো, তখন শুনি, এখন এসে শুনছি যে একটা তালিকা তারা তৈরি করেছিল অফিসারদের, যে তালিকাতে 3টা শ্রেণীতে ভাগ করেছিল অফিসারদের। কেউ সরকারপন্থী আওয়ামী লীগ, কেউ বিএনপি পন্থী, কেউ জামাতপন্থী, এই হিসাবে। আমার ধারণা যে এর কোনো একটা লাইনের মধ্যে আমার নামটা ঢুকিয়ে দিয়েছিল আর কি, এবং যারা করেছিল তারা খুব প্ল্যান করে। আপনি তো কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন না? আমি রাজনৈতিক ইয়েতে পিওর সিভিল সার্ভেন্ট, তখনও বিশ্বাস করিনি, এখনো বিশ্বাস করি না। আমি মনে করি সিভিল সার্ভেন্টদের হয়তো তার ভোট দেওয়ার অধিকার থাকতে পারে, কিন্তু দায়িত্বে থেকে ফিলোসফির সাথে থাকা এবং সেই দিকে ভাইয়াস্ট হয়ে কোনো কাজ করার সুযোগ তার নাই। এক্স্যাক্টলি, এবং সেটা আমি কখনো করিনি। কিন্তু যারা তালিকাটা তৈরি করেছে তারা ঢুকিয়ে দিয়েছে, কিভাবে করেছে সেটা আমার জানা নেই। আচ্ছা, এবার অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। আমি মনে করি যে এই সেক্টরে আপনি কিছু কাজ করতে পারেন, সেটি হচ্ছে
আমাদের শিল্প সাহিত্যের অঙ্গনটি, আপনি একজন লেখক বলেই বলছি, আমি বলবো যে দুর্বৃত্তায়িত। বিভিন্ন সরকার, রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় আসে, তারা তাদের সঙ্গে সম্পৃক্ত, তাদের দল করে কিংবা কোনো না কোনো ভাবে ইনক্লাইন টু দ্যাম, এইরকম মানুষদেরকেই সম্মানিত করে। 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার কিংবা আরো যেসব রাষ্ট্রীয় পদক সম্মাননা আছে সেই সব দেয়। বিদেশে যাওয়ার সুযোগ থাকলে সেগুলো করে। ফলে হয় কি, যে যারা মেধাবী তারা অভিমানে দূরে সরে যায়, যারা মধ্যম পর্যায়ের মেধাবী চর্চা করলে হয়তো ভালো কিছু করতে পারতো, চর্চাটা না করে তারা এইসব ফাঁক ফোকর গুলা খোঁজার চেষ্টা করে। এটা একটা জাতির জন্য খুব ক্ষতিকর। এখান থেকে শিল্প সাহিত্যকে বের করে এনে মেধাভিত্তিক শিল্প সাহিত্যের চর্চায় ট্রেন্ডটা তৈরি করা যায় কিনা, নিশ্চয়ই যায়। এই ব্যাপারে আপনার ভূমিকা আমরা প্রত্যাশা করি। সো আপনি এই বিষয়টা আপনার কাছ থেকে আমি এটাকে এইভাবে দেখি যে শিল্প সাহিত্য তো আমাদের এই সমাজের একটা অংশ, সামগ্রিক বিষয়ের মধ্যে আছে এটা। তো সামগ্রিক ক্ষেত্রে যদি দুর্বৃত্তায়ন চরম আকার ধারণ করে, শিল্প সাহিত্য তার বাইরে যাওয়ার সুযোগ থাকে না। শিল্প সাহিত্যের ক্ষেত্রে সেটা ঘটেছে, অন্য ক্ষেত্রেও ঘটেছে, সামগ্রিকভাবে এটা ঘটেছে। আপনার এমন একটি ক্ষেত্র কি বলা যাবে যে যেখানে এগুলি হয়নি, দুর্বৃত্তায়ন হয়নি? প্রতিষ্ঠান দুর্বৃত্তায়িত হয়েছে, ব্যক্তিদের দুর্বৃত্ত বানানো হয়েছে, এবং আপনি যেভাবে বললেন নানাভাবে পুরস্কৃত করে দলে ফেরানো এক ধরনের স্তাবকের দল তৈরি করা হয়েছিল। আমি একটা বই লিখেছি, এটা 2024 আগস্টের পরে। এই বইটার নাম হলো ফেসিবাদ। মূল টাইটেলটা ফেসিবাদ, তারপর সাব টাইটেলটা আছে, ওখানে ভারত বাংলাদেশ প্রসঙ্গ আছে। তো সেখানে আমি দেখিয়েছি যে এইটা একটা ফেসিবাদী প্রবণতা, এই যে দুর্বৃত্তায়ন ইয়ে করা, অর্থাৎ নিজের দলে ইয়ে করা, একটা স্তাবক শ্রেণী তৈরি করা এবং অন্য সকলকে শত্রু শ্রেণী বলে চিহ্নিত করা, এটা ফেসিবাদী ক্যারেক্টার। এটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল। দেশে দেশে এখনো এটার চর্চা হচ্ছে আর কি ইয়েতে। তো সেই ইয়েতে সাংস্কৃতিক অঙ্গন তো একটা শক্তিশালী অঙ্গন, সেটাকে করা গেলে অন্য কাজগুলি আরো করা সহজ হয়ে যায়, সেইভাবে এটা করা হয়েছে। এবং আমি মনে করি এর বাইরে এখন বের হয়ে আসতে হবে। এবং সেই উপায়টা কি? সেটা হলো, আপনি আপনার প্রশ্নের মধ্যে সে জবাব আছে যে মেধা, যোগ্যতা এবং প্রকৃত যারা তাদেরকে সামনে নিয়ে আসা। সেটা নিশ্চিত করার জন্য সরকার নিশ্চয়ই, আপনি সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে আপনার নিশ্চয়ই একটা রোল আপনি প্লে করেন। যদিও এটা আপনার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, কিন্তু আপনি যারা আছে এইসব দায়িত্বে তাদেরকে নিশ্চয়ই একটু গাইডেন্স দিতে পারেন, দিক নির্দেশনা দিতে পারেন। যেমন 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, এটার জন্য একটা সুন্দর কমিটি থাকতে পারে নিরপেক্ষ লোকজন দিয়ে, যারা মেধার ভিত্তিতেই এই কাজটি করবে, দলীয় আনুগত্য জায়গাটিতে যাবে না। বাংলা একাডেমি পুরস্কারের বিষয়টিও তাই হতে পারে। হয়তো এই সরকার অরাজনৈতিক সরকার, তারা যতদিন আছে ততদিন হয়তো এটা করতে পারবে, কিন্তু এইটা যেন কন্টিনিউ করে সেই জন্য এমন একটা গাইডলাইন, এটা খুব গুরুত্বপূর্ণ কন্টিনিউ করার বিষয়টা। আপনি দেখেছেন যে এই যে গত স্বাধীনতা পুরস্কার যেটা দেওয়া হয়েছে এবং 21শে পুরস্কার যেটা দেওয়া হয়েছে, এটা গত অনেক বছরের থেকে আলাদাভাবে করা হয়েছে এটা। এবং যে ব্যক্তিদের দেওয়া হয়েছে তাদের বাছ বিচার করা এবং তাদেরকে সামনে নিয়ে আসার বিষয়টাও একটু ব্যতিক্রমী ছিল। এটা হলো যে আপনি যেভাবে প্রথমে শুরু বলছিলেন যে যোগ্য লোকদের সামনে নিয়ে আসা, আমাদের যারা স্মরণীয় বরণীয় আছে, যারা জাতির দেশের জন্য যোগ্যতার কম্পিটিশনটা একটা সেটাকে নিশ্চিত করা। তো সেটা গত এই দুটো পুরস্কারে এটা আনা হয়েছে, সামনের এই পুরস্কারে হয়তো এটা আনা হবে, কিন্তু এটা অন্তর্বর্তী সরকারের সময় খুব সহজে এটা করা গেছে, কারণ অন্তর্বর্তী সরকারের কোনো ওই রকম বায়াসনেস ছিল না কারোর প্রতি। এবং আপনি যেটা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সেই ফিলোসফিটা আছে যে এর থেকে বের করে আনতে হবে, দুর্বৃত্তপনার সকল ক্ষেত্র থেকে যখন আনতে হবে, সাংস্কৃতিক ক্ষেত্র। এই জন্য কোনো নীতিমালা তৈরি করে দেয়া যাতে এটা কন্টিনিউ করে, সেই রকম কাজ কি করছেন আপনারা? এটা এখনো হয়নি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং এই সেক্টরে কাজ হচ্ছে ওটা করার জন্য। এটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশের এখন যেটা এই কয়েক মাসের যেটা করা গেছে সেটা হলো প্রতিষ্ঠানগুলিকে দলীয় ইয়ে থেকে পরিচয়ের বাইরে নিয়ে আসা গেছে। আপনি সাংস্কৃতিক অঙ্গনে যে প্রতিষ্ঠানগুলি ছিল
সেই প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এটা আমরা সফলভাবে করতে পেরেছি। এখন কেউ বলতে পারবে না যে এটা এই ফিলোসফি প্রচার করছে এই প্রতিষ্ঠান। তো বাকি কাজটা করতে হবে, বাকি কাজটা অনেক দূর নিয়ে যেতে হবে। সেই চেষ্টাটা থাকবে এই গভর্নমেন্টের, যতদিন এই গভর্নমেন্ট কন্টিনিউ করে। কিন্তু প্রধান বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যেটা যেমনভাবে বলেছিলেন যে এই যে সূচনাটা হলো, এটাকে অব্যাহত রাখতে হবে এবং এটাকে অনেক দূরে নিয়ে যেতে হবে, নিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিকাশটা সাধন করতে হবে যোগ্য নেতৃত্বের মাধ্যমে, যাতে মেধার একটা কম্পিটিশন নিশ্চিত করা যায়। একদম। এবং সেটা হলে তখন হবে কি, যারা অল্প মেধাবী তারাও আরো বেটার কাজ করার চেষ্টা করবে, যারা মধ্যম পর্যায়ের মেধাবী তারা চূড়ান্ত মেধার জায়গাটিতে যাওয়ার চেষ্টা করবে। মানে মেধার একটা প্রতিযোগিতা তৈরি হলে সারা দেশে একটা জাগরণ সৃষ্টি হবে। আর যখন নাকি চাটুকারিতার প্রতিযোগিতা তৈরি হয়, তখন অনেক মানুষ অভিমানে দূরে সরে যায়। সবাই তো আর চাটুকারিতা করতে চায় না, আত্মমর্যাদা বোধ যাদের আছে তারা এই জায়গাটাতে যেতে চায় না। সো এইটা আমাদের নিশ্চিত করতে পারলে, আপনি যেটা বলেছেন যে সাংস্কৃতিক জগৎটা যদি শুদ্ধ থাকে, আলোকিত থাকে, তাহলে অন্য অন্য জায়গাগুলোতে এই আলো বিচ্ছুরিত হয়, আলো জ্বলবে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সব কালেই আমরা দেখেছি যে এই জায়গাটা খুব নেগলেক্টেড হয়। আপনি দেখবেন যে দৈনিক পত্রিকার একটা সাহিত্য বিভাগ থাকে, যখন বিজ্ঞাপন বেশি আসে সাহিত্যটা বাদ দিয়ে দেয়, কিন্তু অন্য বিভাগটা বাদ দেয় না। রাজনৈতিক লেখাগুলো থাকে, সাহিত্যের বিভাগটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা সবকালেই নেগলেক্টেড হয়েছে। এই জায়গাটাতে আমাদের মনে একটু গুরুত্ব দিতে হবে, এমফাসিস দিতে হবে, বোঝাতে হবে মানুষকে। আপনার লেখালেখি নিয়ে আরেকটু আলোচনা করি। আপনার এই মুহূর্তে মানে প্রতি বছরই বইমেলায় কিছু না কিছু বই বের হয়, সামনে বইমেলা হচ্ছে। এবার আবার বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না, নির্বাচনের জন্য এবং রোজার জন্য ডিসেম্বর 17 থেকে জানুয়ারি 17 হবে। সময় খুব বেশি নাই। আপনি কি কোনো পাণ্ডুলিপি জমা দিয়েছেন এবারের জন্য? না, লিখতে পারি এখন অবশ্য আপনি কাজে এত ব্যস্ত, এই সময় লিখতে পারছি না। আচ্ছা, এটা আমার খুব দুঃখবোধ যে লেখালেখিটা আমার কমে গেছে এই দায়িত্ব নেবার পর থেকে। এটা তো খুবই ব্যস্ততম একটা জব, কাজেই এই কাজ করে লেখালেখি বের করে আনা একটা কঠিন কাজ। হয়তো কবিতা লেখা যায় ছোটখাটো জিনিস, কিন্তু গবেষণামূলক লেখা, বড় লেখা একটু কঠিন হয়ে যায়। আপনার এটা তো চুক্তিভিত্তিক, হয়তো 1 বছর হয়েছে, আরো হয়তো 1 বছর হবে বা এরকম কিছু। এটা 2 বছরের জন্য সকলকে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল 24 সালে। আচ্ছা, সরকার আসার পর। তো এখন নতুন সরকার আসলে সেটা 2 বছর কন্টিনিউ করবে কিনা, না এর আগেই ইয়ে হবে, সেটা আমি জানি না। আচ্ছা, কিন্তু আমি মনে করি যে আমি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসাবে যে দায়িত্বটা এখন পালন করছি, প্রধান উপদেষ্টা যতদিন এই পদে থাকবেন সেই পদে আমি সেই সময় পর্যন্ত আমি এই সময়টা আমার দায়িত্বটা আমি পালন করি। একটা তো আমরা ফোর্সি করতে পারছি যে ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে থাকবে কিনা হস্তান্তর পর্যন্ত, এরপরে নতুন সরকার এসে 2 বছরটা কন্টিনিউ করবে কিনা সেটা আমরা জানি, তাদের বিষয়। যাই হোক, একটা সময় আপনি ফুল রিটায়ারমেন্টে যাচ্ছেন, তারপরে লেখালেখি নিয়ে আপনার বড় ধরনের কোনো পরিকল্পনা আছে যে আপনি আসলে কি করবেন? তখন আমি লেখালেখি নিয়েই থাকবো। কি ধরনের লেখালেখি? আমার ভাবনায় আছে যে আমি আর কোনো কাজে যুক্ত হব না, অন্য কোনো কাজে। আমি ওই লেখালেখির কাজটার মধ্যেই থাকবো বাকি সময়টা। জীবনের যে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে এই বিষয়টা নিয়ে একটা গবেষণা করব? অনেকগুলো বিষয় আমার মাথায় আছে, সেগুলো একটু যদি আমরা ধারণা পাই। সবটা এখন বলতে চাচ্ছেন না? আচ্ছা, আপনি কি এই সরকারের ভেতরে তো বহুদিন মানে সিভিল সার্ভেন্ট হিসেবে বহুদিন চাকরি করেছেন, নানান রকম চড়াই উতরেও গেছে আপনার উপর দিয়ে। এই সব মিলিয়ে কেন এই ঘটনাগুলো ঘটে এবং কোন কোন জায়গায় আসলে শুদ্ধি অভিযান দরকার, সংস্কার দরকার, গোপন অনেক বিষয় থাকতে পারে যেটা আমরা জানি না, মানুষ জানে না, আপনি জানেন, সেই সব নিয়ে কি লিখবেন ভবিষ্যতে যাতে আমরা সচেতন হতে পারি? আমি শ্রোতাদের অবগতির জন্য বলছি যে আমি আমলাতন্ত্রের অর্থাৎ এই সিভিল সার্ভিসে আসার পর এবং সিভিল সার্ভিস থেকে একটা সময় যখন রিটায়ার করে দেওয়ার মতো ইয়ে হয়েছে, আমি সিভিল সার্ভিসে থাকাকালীন সময়ে এটার অন্দরমহলের নানা বিষয় নিয়ে আমি বই লিখেছি। আচ্ছা, এবং অনেকের বারণ সত্ত্বে লিখেছি যে আমার ক্ষতি হবে, আমাকে খুব স্বাধীনভাবে লিখতে পেরেছেন? আমি স্বাধীনভাবে লিখেছি। আচ্ছা, অনেকে ভয় দেখিয়েছে, দ্বিধাহীন ভাবে লিখেছি এবং প্রকাশ করেছি। আচ্ছা, আমলাতন্ত্রের উপর আমার 3টা বই আছে। আচ্ছা, এবং একটা বই পরবর্তীকালে লেখা, কিন্তু বাকি 2টা বই সিরিয়াস বই। আমলাতন্ত্রের অন্দরমহলে 32 বছর, অর্থাৎ আমি যেভাবে দেখেছি
প্রথম দিন থেকে এই চাকরিতে ঢোকার পর এবং শেষ দিন পর্যন্ত ওই কথাগুলোর মধ্যে বলা আছে। এবং এইটা একটা আপনার তথ্য নির্ভর ইয়ে বলতে পারে না। আরেকটা ইয়ে আছে, এটা একাডেমিক একটা লুপ হোল আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, যে আপনার বইয়ে যা আছে যেটা আপনি অলরেডি প্রকাশ করেছেন, এরকম কিছু কিংবা রিকমেন্ডেশন যে এই জায়গাটাতে এরকম করলে ভালো হবে আমলাতন্ত্র? আমি এটা পরের বইয়ে লিখেছি, সেগুলো আমলাতন্ত্রের, বাংলাদেশের আমলাতন্ত্র, রাজনীতিকরণ ও দলীয়করণের আবর্তে। এটা আমি চাকরিতে থাকাকালীন সময় লিখেছি। এবং সেখানে যে বাজে প্র্যাকটিসগুলি হয়েছে আমলাতন্ত্রের ভেতর, রাজনীতিকরণ যেভাবে এসেছে 1996 সালের জনতার মঞ্চ তৈরি করার মাধ্যমে, যে আমরা সরকারের কর্মচারী, আমার মনে হয় ওই সময় আমলাতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, ওটা দিয়ে সূত্রপাত, এবং এটা পরে একটা মহামারীর মতো হয়ে গেছে। সেই ঘটনাগুলো ওখানে আছে, কারা কুশীলব ছিল, কারা করেছে, এটা কি উদ্দেশ্যে তারা করেছিল, এবং এটা করার পরে তাদের ভূমিকা কি ছিল, সেইগুলোই ওখানে আছে। এটা একাডেমিক আলোচনা, এটা একাডেমিক টাইপের একটা বই। এবং ওর মধ্যে দুর্নীতির বিষয়টাও এসেছে, কারণ রাজনীতিকরণ এবং দুর্নীতিগ্রস্ততা দুটা কিন্তু একই ধরনের, একই দিকে যায়, অর্থাৎ একই মুখী, সেম ডিরেকশনে যায়। রাজনীতিকরণ বাড়লে দুর্নীতি বাড়বে, এবং রাজনীতিকরণের সাথে এটা একটা পজিটিভ সম্পর্ক হচ্ছে। তো সেই এটাও আমি ওইখানে প্রকাশ করেছি লিখে আর কি। এতে আপনি কি এরকম কোনো রেকমেন্ডেশন করেছেন যে আমলারা কোনোভাবেই রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারবে না আমলাদের, এরকম কোনো রেকমেন্ডেশন? আমি ওখানে এর থেকে, এই বৃত্ত থেকে বেরিয়ে আসার, আমি তো আমার টাইটেল দিয়েছি যে রাজনীতিকরণ এবং দলীয়করণের আবর্তে, এটার থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে সেই রিকমেন্ডেশন গুলো বই আছে। একটা কথা আমরা খুব শুনি যে একটা সময় জমিদারের ছেলে রাজনীতি করে ফকির হয়ে যেত, এখন ফকিরের ছেলে রাজনীতি করে জমিদার হয়। এবং এই যে রাজনীতিবিদরা রাজনীতিটাকে অর্থ উপার্জনের একটা হাতিয়ার বানিয়েছে, তারা তো অর্থ উপার্জনটা আমলাদের সহযোগিতা ছাড়া করতে পারবে না, এবং সর্বক্ষেত্রে আমলাদের সহযোগিতা নিয়েই তারা করে, ভাগ ভাটোয়ারা করে এটা করে। সো আমলাদেরকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে কি রাজনীতিটাও ঠিক হয়ে যেত, নাকি বিষয়টা উল্টো? রাজনীতি ঠিক হলে আমরা, আমার তৃতীয় বইটার প্রসঙ্গে আসে আপনার এইটা জবাব দেওয়ার জন্য। আমলা পুরাণ বলে আমার একটা বই আছে, এটা ইন্টারেস্টিং না, ওই তৃতীয় বই, ওই দুটা আমলা পুরাণ। ওর মধ্যে আমি দেখিয়েছি যে আপনার আমাদের জাতীয় জীবনের যে ক্রান্তিক লগ্নগুলো, ওখানে কিভাবে একটা ত্রিভুজ তৈরি হয়েছে সবসময়। সেখানে আমলাতন্ত্র, সামরিক, বেসামরিক এবং রাজনীতিবিদ, এই তিনটা মিলে যে তিন বাহুর সৃষ্টি হয় ত্রিভুজ, এটা একটা শক্তিশালী বাহু হয়, এবং তারা তখন সবকিছু নিয়ন্ত্রণ করে। তো আপনি যেটা সহযোগের কথা বলছেন, এই তিনটা কিন্তু একটা সহযোগী শক্তি হিসাবে কাজ করে। এটা বিভিন্ন সময় করেছে, পাকিস্তান আমলে করেছে। কোনটাকে বেশি সাপ্লিমেন্ট করে, নাকি সবগুলোর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের? এক সময় ধরেন পাকিস্তান আমলে যেটা ছিল, আপনার সেনা শাসকদের সিভিল সার্ভেন্টরা ইয়ে করতো, রাজনীতিবিদরাও তাদের সহযোগী হতো, কিন্তু মেয়ে নিয়ে থাকতো ক্যান্টনমেন্ট থেকে যারা বেরিয়ে আসতেন, আইয়ুব খান বলেন, আপনি ইস্কান্দার আলী মির্জা বলেন, পরে ইয়াহিয়া খান বলেন তাদের। কিন্তু বাংলাদেশ আমলে এটা ভিন্ন ভিন্ন রকমের হয়েছে, কখনো কখনো রাজনীতিবিদরা প্রধান হয়েছে, অন্যরা সহযোগী হয়েছে। তো রাজনীতি যদি সৎ হয়ে যায়, ত্রিভুজটা ছিল, ত্রিভুজ যখন তৈরি হয় তখনই কিন্তু এই আপনি যে সহযোগিতার বিষয় এবং একে অপরকে আপনার বেনিফিশিয়ারি করা এবং একে দ্বারা অন্য বেনিফিটেড হওয়া, এই কাণ্ডগুলো ঘটে। রাষ্ট্রের নেতৃত্ব যদি সৎ হয়, যেমন ডক্টর ইউনূসের মতো সৎ মানুষ যদি রাষ্ট্রের নেতৃত্বে থাকে, তাহলে কি সর্বত্র আমরা সততার রিফ্লেকশনটা দেখতে পাবো? আমরা তো দেখছি কখনো কখনো আমলাদের অসহযোগিতার কারণে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, অনেক কাজ হচ্ছে না। এখন at the simultaneously politics will be honest and bureaucracy will be honest, এই দুইটা মানে সিনক্রোনাইজ করা এটা খুব কঠিন কাজ। কি মনে হয় যে পলিটিক্স যদি সৎ হয়ে যায়, ধর নেক্সট যে গভর্নমেন্ট আসবে
ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা প্রমিস করলো যে তারা একেবারে জিরো টলারেন্স, যেটা হাসিনাও জিরো টলারেন্স বলতো, কিন্তু আসলে বলতো জিরো টলারেন্স, 100% করো বলতো, বলতো 100 আর ওদেরকে বলতো 100% দুর্নীতি করো। দুর্নীতিগ্রস্তদের তিনি সবসময় প্রমোশন দিতেন, খুন খারাপি করলে পুলিশরা প্রমোশন পেত। ওনার মুখের কথার কাজের মিল ছিল না, কিন্তু সত্যি সত্যি যদি পরবর্তী সরকারের মুখের কথার কাজ মিল হয়, সত্যি সত্যি জিরো টলারেন্সে যায়, তারা কি আসলে কাজ করতে পারবে নাকি আমলারা আটকে দিবে? আপনার কি মনে হয় আমলাতন্ত্রকে ঠিক করা যায় কি? আমি এটা এইভাবে দেখি, আমার শরীরের মস্তিষ্কটা হলো প্রধান ইয়ে, আমার মগজটা যদি ঠিক হয় বাকিগুলো আপনার অসুস্থ হলো, মগজে ব্লাড সার্কুলেশন না হলে তো মগজ ঠিক হবে না, আমলারা তো ব্লাড সার্কুলেশনটা দেয়। তো ওই জায়গাটাই ইয়ে করতে হবে, অর্থাৎ পলিটিক্যাল কালচারটা বদলাতে হবে। যারা পলিটিক্যাল মাস্টার যারা, তারা দেশ শাসন করবে, তারা পার্লামেন্ট চালায়, তারা এক্সিকিউটিভের প্রধানগুলো, তারা এখন মন্ত্রণালয়ের প্রধান, এখন আপনি জানেন যে মন্ত্রীরা। এই জায়গাটায় যদি তারা ডিটারমাইন্ড হয় যে আমরা একটা অনেস্ট, একটা গুড গভর্নেন্সের জায়গায় আমরা যাব, তাহলে তাদের চেষ্টায় বাকিগুলো ঠিক করা যাবে। এখানে কি লাইভলিহুডের অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে না? ধরেন আমলারা যে পরিমাণ বেতন পায়, সৎ থাকলে ওই টাকা দিয়ে ঢাকা শহরে কিংবা যেখানে তার পোস্টিং হয়েছে ওই এলাকায় সন্তান সন্ততি নিয়ে বসবাস করতে পারবে কিনা? আমরা টোটাল সিস্টেমেও একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে। আমলারা যদি চায় যে আমার বাচ্চাকে, বাংলাদেশে এডুকেশন সিস্টেম আছে বিভিন্ন রকমের, মাদ্রাসা সিস্টেম, সরকারি এডুকেশন, প্রাইভেট এডুকেশন। আমরা যে সেক্রেটারি যদি মনে করে আমার ছেলে যাবে ইংলিশ মিডিয়াম স্কুলে, ওখানে 50 লাখ টাকা লাগে বছরে, তাহলে মুশকিল। এখন যদি আমরা টোটাল সরকারি এডুকেশন সিস্টেমটাকে স্ট্যান্ডার্ড করতে পারতাম, তাহলে প্রাইভেট স্কুল দরকার ছিল না। একটার সঙ্গে আরেকটা রিলেটেড আসলে। এটা একটা বড় বিতর্ক, অনেক বড় পর্দার আলোচনা এটা, এখানে এই সীমিত আকারে এটাই করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আপনার মূল প্রশ্নে আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনার পলিটিক্যাল মাস্টার যারা, অর্থাৎ যারা দেশটা চালাবে, তাদের মধ্যে একটা সৎ এবং গুড গভর্নেন্সের একটা প্রত্যয় থাকতে হবে নিঃসন্দেহে, এবং সেটা থাকলে বাকিগুলি ঠিক করা যাবে, আস্তে আস্তে ঠিক করা যাবে। আপনি আমলাতন্ত্রে যে দোষ ত্রুটি যেগুলো আছে সেগুলি ঠিক করা যাবে, এবং অন্যান্য অঙ্গে যে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলির মধ্যে যে ইয়ে আছে সেগুলো ঠিক করা যাবে। কিন্তু যদি ওই জায়গাটায় না হয়, তাহলে যেটা সময়ে সময়ে হয়ে এসছে, দুর্বৃত্ত পরায়ণার এটা আপনার খুব গভীরে শিকড় গেড়েছে, সেগুলি হতে থাকবে। কারণ আমি ওই জায়গায় নিয়ে যাব ওটাকে, এবং যারা ওখানে আছে তারা খুব উৎসাহের সাথে এসে হাত মিলিয়ে বলবে, হ্যাঁ আপনি এটা করেন, আপনার সাথে আমরা আছি। যেমন ওই রাতের বেলা ভোট দিয়ে দিয়েছে আপনার 18 সালে, আপনি দেখেছেন। শেষের দিকে চলে এসছি আমরা, আরেকটা এরিয়া একটু কথা বলতে চাই। আপনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কর্মকর্তা। প্রবাসী 1.5 কোটি প্রবাসী আছে বাংলাদেশি, পৃথিবীর নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে, আমেরিকাতে, সৌদি আরবিয়াতে, এই 2টা জায়গা থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স যায়, আর অন্য দেশে ছড়িয়ে ছিটিয়ে বহু প্রবাসী আছে। বাংলাদেশের এই যে পরিবর্তনটা ঘটলো, এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি যেটা বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র হবে, এখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, সেই রকম রাষ্ট্র গঠনে প্রবাসীদের সম্পৃক্ততা। এখন তো সংস্কার হচ্ছে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, রেকমেন্ডেশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে, এই পর্যায়টাতে আমরা আছি। এই পুরো প্রসেসের মধ্যে প্রবাসীদের আপনারা কিভাবে যুক্ত করেছেন বা কিভাবে যুক্ত হয়েছে? অনেকের অভিযোগ আছে প্রবাসীদের। আমি আপনার এই দ্বিতীয় প্রশ্নটা আগে আমি পরে আসি, প্রথম একটা প্রশ্ন আমার জবাব দেওয়া হয়নি। আপনি বলছিলেন যে একজন ব্যক্তি সৎ হলে শাসন ব্যবস্থায় সততা নিশ্চিত করা যাবে কিনা। আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে একজন ব্যক্তির সৎ থাকার থেকেও যারা গভর্ন করছে সরকার হিসাবে, একজন ব্যক্তি তো আর সরকার নয়, ইনি লিড করেন, কিন্তু তার অনেক হাত পা অনেক কিছু আছে। তা ওরা মিলে যদি একটা সৎ টিম গঠন করা হয় এবং তারা যদি অঙ্গীকারবদ্ধ হয় যে আমার দেশটাকে আমি অসৎ কোন ইয়ের বিরুদ্ধে, আর একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে, একদম সেই জন্য তো একটা বৈপ্লবিক সরকার লাগবে, একটা সিস্টেমিক পরিবর্তন লাগবে, আমার সিস্টেমিক পরিবর্তন লাগবে। এবং সেইটা করতে গেলে যেটা প্রফেসর ইউনূস মানে দায়িত্ব গ্রহণ করে প্রথমেই বলেছিল, মেশিনটাই নষ্ট হয়ে গেছে, মেশিনটা আগে ঠিক করতে হবে।
সেই জন্য এনসিপির ওরা যেটা বলে যে একটা নতুন সংবিধান চাই, আমার মনে খুব ন্যায্য দাবি এটা। সেখান থেকে শুরু করা উচিত। সংবিধান নয়, সংবিধান তো আছেই, কিন্তু ইনি ডক্টর ইউনূস যে 11টা সংস্কার কমিশন করেছেন, এটার উদ্দেশ্য হলো যে সিস্টেমের পরিবর্তন করতে। এক্স্যাক্টলি। আপনি এই পচা গলা দুর্গন্ধের সিস্টেম থেকে বের করে আনতে হবে। সেটার জন্য আপনার প্রচন্ডভাবে সংস্কারের দরকার, এবং সেই কাজগুলো ইনি হাতে নিয়েছেন, সূচনা করেছেন, এবং এটা যদি কন্টিনিউ করা যায় এটা বেনিফিট ভবিষ্যতে পাওয়া যাবে। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করেছেন যে প্রবাসীদের সম্পৃক্ত, প্রবাসীদের ইয়ে করা, এটা ডক্টর ইউনূস বুঝেন, এবং আপনি খেয়াল করবেন যে এই সরকারের মধ্যে প্রবাসী মেধাবী অনেককে যুক্ত করেছেন বিভিন্ন ক্যাপাসিটিতে, এবং তারা ভালো অবদান রাখছে ওখানে বিভিন্ন সেক্টরে। তো এটা ভবিষ্যতেও এই ধারাটা আমরা রাখতে পারি, কারণ আমাদের প্রচুর মেধাবী লোকজন আছে বিভিন্ন দেশে, এবং তাদের কন্ট্রিবিউশন নিলে আমাদের উপকার হবে অনেক বেশি, এবং আমরা যেরকম একটা দেশ তৈরি করতে চাচ্ছি সেই রকম দেশে রূপান্তরের জন্য তাদের অবদান দরকার। এবং প্রবাসীদের সম্পৃক্ত করার জন্য আরেকটা কাজ করা হচ্ছে এখন, যে আপনার প্রবাসীদের ভোটাধিকারের কাজটা, ভোটার লিস্ট করা হচ্ছে দেশে দেশে, এবং তারা ভোট দিতে পারে এখানে, অর্থাৎ দেশের সাথে তাদের সম্পর্কটা যাতে আরো গভীর করা যায়, এবং নিবিড়ভাবে তারা এটা করতে পারে যে নিজের দেশ আমার, এবং আমি ওটার জন্য কিছু করব, এখানে আমি আছি কিন্তু আমার ওই দেশটাকে উন্নত করতে হবে, সেই যে ভূমিকাটা সেটা যাতে প্রবাসীরা উজ্জীবিত হয়, সেই কাজটা সরকার করছে। প্রবাসীর ভোটারের বিষয়টা যখন আপনি আনলেন, আমি বলি এটা এত জটিল কেন? আমি তো বুঝি না, এটাকে খুব সিম্পল করা যায়। অনলাইন ভোট দিবে প্রবাসীরা, তারা তাদের ভোটার আইডি বা ন্যাশনাল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবে, তাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার করলে সে ভোটটা অ্যাভেলেবেল হবে, সে ক্লিক করে ভোট দিয়ে দিবে। ইট শুড বি সো সিম্পল। এটাকে এত জটিল করছে কেন? মানে অনলাইনে ভোট দিলে ফ্রড ভোট হতে পারে, একজন ভোট আরেকজন দিতে পারে, কিন্তু যদি ওটিপি সিস্টেম থাকে, সেই সিকিউরিটি সিস্টেম থাকে, সে তার ন্যাশনাল আইডি নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে সঠিক নাম বা পাসপোর্ট নাম্বার এইসব দিয়ে এন্ট্রি করবে। এন্ট্রি করলে তার কাছে একটা মেসেজ আসবে যে তোমার এটা হচ্ছে ওটিপি নাম্বার, সে নাম্বারটা এন্ট্রি করবে, তারপর তার ব্যালটটা চলে আসবে, সে ব্যালটে ভোট দিবে। এটা তো সিম্পল হতে পারে, এটাকে এত জটিল করছে কেন? আমি আপনার সাথে একমত, এটা সিম্পল হওয়া উচিত, কিন্তু বাস্তবতাটা হলো যে আমরা তো আগে কখনো করিনি এটা। যেহেতু করিনি, আমাদের নিজেদের মধ্যে থেকে তো একটা রেজিস্ট্যান্স আছে, এবং নানা রকমের মত আছে যে এরকম করলে এরকম হবে, এরকম করলে এটা হবে। তো সেই সব কিছুই মিলিয়ে আমরা শুরু করছি। শুরুটাই তো করতে পারছিলাম না, শুরুতেও বাধা ছিল। তো সেইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচন্ড সদিচ্ছার কারণে এটা শুরু হচ্ছে, এবং আমি মনে করি প্রথমবার যেভাবে শুরু হলো এটা সহজ হয়ে যাবে। আপনি যেভাবে বলছেন ভবিষ্যতে হয়তো না। আমাদের তো আসলে ধরুন পৃথিবীর বহু দেশ প্লেন বানিয়েছে, এখন আমাদের স্ক্র্যাচ থেকে প্লেন বানানো শেখার তো দরকার নাই। যারা প্লেন বানিয়েছে তাদের কাছ থেকে ফর্মুলাটা নিতে পারি। পৃথিবীর অনেক দেশ কিন্তু অনলাইন ভোটিং সিস্টেম আছে তাদের প্রবাসীদের। আমি জানি অস্ট্রেলিয়ার আছে, যেসব দেশের আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে সিস্টেমটা আমরা নিতে পারি যে তোমরা কিভাবে করো, তাহলে আমার মনে হয় বিষয়টা খুব সহজ হয়ে যায়। আমি এই বিষয়টি নিয়ে আমি লিখেছিলাম, কিন্তু আমি যখনই দেখি যে পোস্টাল ভোট এই সেই এত জটিল করলে ওই ভোট পৌঁছানোর আগে রেজাল্ট হয়ে যাবে, তখন তো সে হতাশ হবে, আমার ভোটটা তো কাউন্টি হলো না। সো এটাকে সিম্পল করা উচিত বলে আমি মনে করি। আমরা শেষ করব। আমি আপনার নির্বাচন কমিশনে আলাপ করব। প্লিজ আই উড বি ভেরি হ্যাপি। আমরা শেষ করবার আগে আপনাকে TVN 24 চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনি আমি জানি খুবই ব্যস্ত, এই কিছুক্ষণ পরেই আপনার আরো একটা মিটিং আছে, সেখান থেকে সময় বের করে আপনি এসেছেন, সেই জন্য TVN 24 এর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ এবং TVN 24 কেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা TVN স্পেশালে আমাদের আজকের অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন সাথী সঙ্গে আমরা এতক্ষণ আলাপ করলাম। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তিনি একজন আমলা, তিনি একজন লেখক, তার বিভিন্ন বই পুস্তকে তিনি কি লিখেছেন এবং সেটা আমাদেরকে কিভাবে বাংলাদেশের মানুষকে কিভাবে উপকৃত করতে পারে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। অনেক বিষয়ের সঙ্গে তিনি
আমরা দুজন অনেক বিষয়ে একমত হয়েছি, দ্বিমত খুব একটা হয়নি। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেছি এবং তিনি বলেছেন যে অনলাইনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন। এটা আমি মনে করি যে একটা ভালো কাজ হতে পারে। তো আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখলেন এবং পরেও যারা রেকর্ডেড অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।